স্বাধীর স্বাধীনতা অর্জনে সুবর্ণ জয়ন্তীর এই পবিত্র ক্ষণে আমরা এসেছি এই পবিত্র ভূমিতে। এই যে এই দক্ষিণে এক নদী, নাম যার পদ্মা। পদ্মা থেকে যমুনা, তারপর মেঘনা হয়ে শত শত নদীর ধারা মিলেমিশে একাকার হয়ে এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা, স্বাধীর স্বাধীনতা কিভাবে এলো এই বাংলায়? বিনা দামে নয়, হেসে খেলে নয়, হঠাৎ পাওয়া নয় এই স্বাধীনতা বন্ধুগণ। যে মাটির ওপর দাঁড়িয়ে আছি, এই মাটিতে আজও মিশে আছে আমার ভাইয়ের রক্তের ঘান। হাসনা হেনার চেয়েও তীব্র সে ঘান আমি পাই আজও প্রতিটি মুহূর্তে। কান পাতলেই শত হাজার লক্ষ প্রাণের ডাক শুনে আজও পদ্মার পাড় থেকে বয়ে আসা বাতাসের শব্দের ভেতর। রামকান্তপুর, ধানাইদহ, বাউড়া ব্রিজ, ধলা, শেখচিলা, পয়তার পাড়া আর ময়নার প্রান্তর থেকে ভেসে আসা চিৎকার, আর্তনাদ, গোঙালির শব্দ আমাকে ঘুমোতে দেয় না, জাগিয়ে রাখে, অপেক্ষায় রাখে, যেন কানে কানে বলে যায় আমরা আছি, আজও বেঁচে আছি, আজও বেঁচে আছি, আজও বেঁচে আছি, আজও বেঁচে আছি। সালাম, হাজার সালাম। সালাম সালাম, হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে দিতে চায় আমাদের স্মৃতির চরণে। সালাম সালাম, হাজার সালাম। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর যে জ্বালি ঘরে ঘরে জ্বালি, বুঝিয়ে মনের আধার কালি, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই আমাদের স্মৃতির চরণে। সালাম সালাম, হাজার সালাম। আমি শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলাম। মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার নিজের জীবন। আর সে জীবন আমি উৎসর্গ করে দিয়েছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য। মরিনি, আমরা কেউ মরিনি। নীল আসমানের সাদা ভেলায় ভেসে চোখ রাখি এই পুণ্যভূমিতে। খাই দাই, খেলে বেড়াই, সাঁতার কাটি নিত্যদিন তোমাদেরই সাথে। তখন আমি
একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি। সেই সময় বাঙালি শাসকের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ বাঙালি জাতি থেকে ওঠার উত্থান সেই সময়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। 69 গণঅভ্যুত্থানের সময় প্রতিটি মিছিল মিটিং সভা সমাবেশে আমি ছিলাম। জেলের দেওয়া ভাঙবো, শেখ মুজিবকে আনবো। তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, বাংলা না বাংলা, বাংলা বাংলা। তোমার আমার ঠিকানা কোনটা মিঠা তোমরা। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। সেই দিন 1971 সাল 25শে মার্চ ঠিক সন্ধ্যার একটু পরে আমি বাড়ি থেকে বের হয়ে আনসার হোসেন ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে স্কুল মাঠের দিকে রওনা দিয়েছি। ঠিক সেই সময় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের পর গত 2 দিন হয় বিহারীরা খুব বেপরোয়া হয়ে উঠেছে। হ্যাঁ, ঠিকই বলেছো। হরেশ কাকা রবীন্দ্রনাথের বাড়িতে হামলা করেছে, টাকা পয়সার সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে। আবার হুমকি দিয়েছে বাড়ি ছেড়ে ইন্ডিয়া চলে যেতে। আমাদের কর্মীদের বিভিন্ন ভাবে ভাই কিন্তু দেখাচ্ছে মিলিটারি নাকি মাঠে নামবে, তারপর তারা সবাইকে দেখে নেবে। সবিককে কোথাও পাওয়া যাচ্ছে না, বাড়িতে নেই। আমাদের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল, কোথাও আসে নেই। খুব সতর্ক থাকতে হবে আমাদের, আর সবাইকে খুঁজে বের করতে হবে। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। মুক্তি যুদ্ধ করেই এদেশকে স্বাধীন করতে হবে। জয় বাংলা। এই ফকিরের বাচ্চা, পাকিস্তান এত সুন্দর দেশ তোমার পছন্দ হয় না? বাংলাদেশ চাও? জয় বাংলা, শেখ মুজিব, বাঙালি, সারা নতুন ঝান্ডা ওড়াও। মিলিটারি নেমেছে, এবার বুঝবি কত ধানের কত চাল। তার নেতারা বুঝবে সারা পাকিস্তান ভাঙার শাস্তি কি। আমাদের এলাকায় কোনো আজাদিকে বাঁচতে দেব না। অনর হয়ে গেছে, সব বাঙালিকে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, আর সবকটাকে ধরে ধরে জবাই করা হবে। জোর চাল মুলুক চাল, ভোটে জিতলেই হলো। এই মিলিটারির কাছে ভোটের 1 পয়সা মূল্য নেই। বাঙালি কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না এবং বাঙালিকে কখনো ক্ষমতায় যেতে দেব না। বল বল, পাকিস্তান জিন্দাবাদ বল। খুব তাড়াতাড়ি শান্তি কমিটি গঠন হবে, তারপর মিলিটারিকে সাথে নিয়ে সব পক্ষে যাও, বাঙালি को কচু কাটা করো সারা। কিছুক্ষণ আগে শহীদ হয়েছেন আমাদের রামপুরের নেতা বীরেন সরকার ও এমএলএ আজমুল হক সরকার সহ আরো বেশ কয়েকজন। আমাদের হাতে আর সময় নেই, মুক্তিযোদ্ধাদের তালিকা দ্রুত করে ফেলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে ফেলেছে। নতুন জাতীয় সঙ্গীত নির্ধারণ হয়ে গেছে। বঙ্গবন্ধু ঘটনা আলোচনা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর স্বাধীনতা
এই সবাই মনোযোগ। আসলে আমরা কি যুদ্ধের জন্য এখন প্রস্তুত? আমরা প্রস্তুত। যুদ্ধের জন্য ট্রেন নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। নেতাদের কাছ থেকে জেনেছি যে কোনোভাবে সীমান্তের কাছাকাছি পৌঁছতে পারলেই অস্ত্র ট্রেনিং সবই পাওয়া যাবে। তার আগে খুব সাবধানে আমাদের কাজ চালাতে হবে। মিলিটারি এসে পড়ার আগে আমাদের নিরাপদ স্থানে চলে যেতে হবে। কিন্তু শফিকের কি অবস্থা? শফিকের অবস্থা ভালো না। বিহারীরা তাকে প্রচন্ড মারধর করেছে, সে হাসপাতালে ভর্তি আছে, তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা এর মধ্যে রামপুর থানায় সংগ্রাম পরিষদ গঠন করেছি। তাছাড়া প্রত্যেকটি ইউনিয়নে সংগ্রাম পরিষদ গঠন করা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন। এরপর শত্রুমুক্ত করতে হবে দেশকে। তার জন্য সশস্ত্র যুদ্ধ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সাধারণ মানুষের সমর্থন ও সহযোগিতা। আমরা মিলিটারিদের দোকান করে কিছুতেই ঢুকতে দেবো না। জীবন হলে মিলিটারি গাড়ি আটকাবো, লাঠি বলো সব রেডি করা আছে। জয় বাংলা! আমরা নতুন প্রাণ তাই স্বাধীনতার গান, আমরা নবীন প্রাণ তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান গেরিলা, আমরা গেরিলা, স্বাধীনতার রক্তের আলা আমরা গেরিলা। আমরা ছুটে চলি জীবনের প্রান্তে, আধারের ফোঁটা থেকে আলো ছেড়ে আনতে। আমরা নতুন প্রাণ তাই স্বাধীনতার গান, আমরা নবীন প্রাণ তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান গেরিলা, আমরা গেরিলা, স্বাধীনতার রক্তের আলা আমরা গেরিলা। সূর্যের আলো ঢুকিতে পারিনি কেউ, আমাদের ঠেকানো যায়নি কারো জোয়ারের ঢেউ। আমরা নতুন প্রাণ তাই স্বাধীনতার গান, আমরা নবীন প্রাণ তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান, বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান গেরিলা, আমরা গেরিলা, স্বাধীনতার রক্তের আলা আমরা গেরিলা। আমরা নতুন প্রাণ তাই স্বাধীনতার গান, আমরা নবীন প্রাণ তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান গেরিলা, আমরা গেরিলা, স্বাধীনতার রক্তের আলা আমরা গেরিলা। আমরা ছুটে চলি জীবনের প্রান্তে, আধারের ফোঁটা থেকে আলো ছেড়ে আনতে। আমরা নতুন প্রাণ তাই স্বাধীনতার গান, আমরা নবীন প্রাণ তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান গেরিলা, আমরা গেরিলা, স্বাধীনতার রক্তের আলা আমরা গেরিলা। সূর্যের আলো ঢুকিতে পারিনি কেউ, আমাদের ঠেকানো যায়নি কারো জোয়ারের ঢেউ। আমরা নতুন প্রাণ তাই স্বাধীনতার গান, আমরা নবীন প্রাণ তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান, বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান গেরিলা, আমরা গেরিলা, স্বাধীনতার রক্তের আলা আমরা গেরিলা, গেরিলা, আমরা গেরিলা, স্বাধীনতার। বন্ধুরা, পাকিস্তান পন্থীদের হাত
থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিমধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তারপর থেকে ঢাকা সহ সারা দেশে মিলিটারি নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা শুরু করেছে। তবে বাঙালিরাও ছেড়ে কথা বলছে না। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে মিলিটারিদের হামলা রুখে দিচ্ছে। আমাদের আরো বেশি তরুণ যুবকদের সংগঠিত করতে হবে, সাধারণ মানুষের সহযোগিতা দিতে হবে। লালপুরে মিলিটারির হামলা আমরা জীবন দিয়ে হলেও রুখে দেবো। হ্যাঁ, এখন আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। সবাই মন দিয়ে শুনুন, আজকে রাতের মধ্যেই গোপালপুর রেলগেটের পশ্চিম দিকে রাস্তা কাটতে হবে। কারণ মিলিটারিরা ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। স্যার, আমাদের চিনিকলের এসব খালি ওয়াগানগুলো পড়ে আছে, সেগুলো দিয়েই রেল লাইনের উপরে ব্যারিকেড দেওয়া চায়। তাহলে পাকিস্তানিরা ট্রেনে করে আসলেও এই এলাকায় ঢুকতে পারবে না। আমাদের যত কোদাল বেলচা সাপড় ডালে আছে, এই সমস্ত জিনিস দিয়ে রাস্তা কাটা যাবে স্যার। এই সমস্ত জিনিস আমার দায়িত্বে এনে কাজ সেরে আবার আমার দায়িত্ব আমি জায়গা মতো রেখে দেবো স্যার। চিনিকলের ট্রাকগুলো পাঠিয়ে বনপাড়া থেকে আনসার করতে আনা উচিত। সেখানে একদল আনসার বিদ্রোহ করে রাস্তা প্রতিরোধ করে বসে আছে। ঠিক আছে, ট্রাক পাঠানোর ব্যবস্থা করো। যার যখন যে কাজ করা উচিত বলে মনে হবে আমাকে জানিয়ে সে কাজ করে ফেলবে, সময় নষ্ট করবে না। জয় বাংলা। আঠাশ মার্চ 1971 গ্রামবাসীর সাথে সেনাবাহিনীর যুদ্ধ শুরু হয়ে যায়। থানাইদহ থেকে কাঁচা রাস্তা ধরে গোপালপুরের দিকে 6টি লরি ও একটি জিপ সহ পাকিস্তানি কনভয় গোপালপুর রেলগেটের কাছে আসতেই শুরু হয় যুদ্ধ। পাকিস্তানি মিলিটারি পিছু হটতে বাধ্য হয়। সাধারণ মানুষ, ছাত্র জনতা, চিনিকলের কর্মচারী, শ্রমিক, আনসার দল সহ প্রতিরোধ গড়ে তোলে। হতভম্ব পাকিস্তানি সেনা সদস্যরা দলছুট হয়ে যায় অনেকে। তারা তাদের বহর নিয়ে পিছু হটতে বাধ্য হয় এবং যে যেদিকে পারে পালিয়ে যায়। चलेगा, गुली खाने का बात समझेगा मजा क्या है। आरोप हो सकता, आरोप बंदूक पहचान लगेगा, तैयार करो। ये सर, बिहारी दोस्त इन मोहम्मद को खबर भेज दो। उसको लश्कर कहा, सारे बंगाल हमको घेर लिया, लेकिन बिहारी कहाँ है? सर, इन मोहम्मद को खबर भेज दिया, लेकिन वो कुछ नहीं कर सकता। सब हालत हमारा नजदीक आ जाएगा, तब उसको फायदा उठा ले लूंगा। सब बंगाल वालों से सर कोई मुसलमान नहीं है, ये सब भीख मंगा थे। उस लोगों की जीने की कोई फायदा नहीं है सर। 29 মার্চ 1971 ময়নাগ্রামে দ্বিতীয় দফায় প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে দলছুট মিলিটারি সদস্য মেজর রাজা আসলাম সহ 3 জনকে আক্ষেপ থেকে ধরে ফেলে বিক্ষুব্ধ গ্রামবাসী। এদিকে পিছু হটার সময়
পলায়নরত বাকি মিলিটারিরা থেমে থেমে গুলি বর্ষণ করে ভয় দেখাচ্ছে। বহু নিরীহ গ্রামবাসী তাদের গুলিতে নিহত ও আহত হয়। আটক হওয়া 3 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে, এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন এই প্রশাসক। এলাকাবাসী প্রচন্ড বিক্ষুব্ধ অবস্থায় 3 জন পাকিস্তানি মিলিটারিকে গণপিটুনি ও গুলি করে মেরে ফেলে। নিহত 3 জন সৈন্যের একজন ছিলেন মেজর আসলাম। চিনি করে লেবাররা বেশি মারামারি করছে, তারা নাকি কুদালাল লাঠি দিয়ে পাকিস্তানি মিলিটারির সাথে যুদ্ধ করবে। আর লেবারদের শুধু দোষ নয়, তাদের উস্কানি তো দিচ্ছে স্বয়ং আজিম সাহেব। আরে বাবা, সরকারের চাকরি করে সরকারি গুরুত্বে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছে ম্যানেজার আজিম। দালাল, ভারতের দালাল, হিন্দুদের দালাল, এই নিমক খারাপের উৎসাহে ঠকিতে বাঙালিরা যা ইচ্ছে তাই করছে। এরা ইসলামের দুশ্মন, এরা পাকিস্তানের দুশ্মন। যে কোনো সময় লালপুরে মিলিটারি ঢুকবে, কেউ ঠেকাতে পারবে। লালপুর শহরে মিলিটারি ঢুকলে তাদের সঙ্গে দেখা করে কর্মসূচি ফিরে যাব। আমাদের লোকের ও বিহারদেরকে খবর দাও, তারা যেন সতর্ক থাকে, কারণ সময়টা ভালো যাচ্ছে না। লালপুর শহরে মিলিটারি ঢুকলে ছাপিয়ে পড়ো ও সারা কুত্তা কা বাচ্চা বঙ্গবী यार मोहम्मद तुम्हारे नेतृत्वे सुगार मिले कितना जेलो रेडी था। আমি যাচ্ছি ওনাদের খাওয়া পিয়া আর থাকার বন্দোবস্ত। দেশের পরিস্থিতি কি বুঝছেন মাসাদি ভাই? আর বলবেন না ভাই, দেশের অবস্থা ভালো না। সামনের দিনে যে কি হবে জানি না। ঠিকই বলেছেন, আমাদের ছেলে মেয়েদের জন্য বেশ দুশ্চিন্তা হয়। এই চিনিকল কি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে শুনলাম, মিলিটারিরা এরকমই পরিকল্পনা করছে। বলেন কি? তাহলে তো মিল চালু রাখা ঠিক হবে না। তেমন কিছু ঘটলে তো আমরা সবাই মারা যাব। কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মিল ছেড়ে পালালে কেমন হয়? আরে না গুলজার ভাই, আমাদের আসলে বুঝে শুনে কাজ করা উচিত। পাকিস্তানি মিলিটারির মতো এত উন্নত বাহিনীর সাথে লাঠি বল্লম দিয়ে লড়াই করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু মাসাদি ভাই, পুরো বাঙালি জাতি এবার যেভাবে জেগে উঠেছে, তাতে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে রুখতে পারবে না। সারা দেশে যেভাবে পাকিস্তানি মিলিটারিরা জনগণের হাতে নাজেহাল হচ্ছে, তা কিন্তু নজিরবিহীন। আর সেনাবাহিনীর বহু বাঙালি অফিসারই তো বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে, ফলে আমাদের মুক্তি বাহিনীর শক্তি বেড়ে যাচ্ছে বহু গুণ। তাছাড়া সাধারণ জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের গেরিলা যোদ্ধাদের সাহস ও শক্তি যোগাচ্ছে। ভাবি, গেরিলা যোদ্ধারা তো বেশি দিন টিকতে পারবে না। শুনেছি মিলিটারিরা বর্তমানের থেকে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামবে। আর জনগণও এখন বাস্তবতা বুঝতে পেরে পাকিস্তান সরকারের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। আপনারা একটু সাবধানে থাকবেন। ছোট ছোট দুটো ছেলে, আপনাদের কি দরকার ঝামেলায় জড়ানো? আসি। মার্শাদি ভাইয়ের কথাবার্তা মোটেই সুবিধার লাগছে না। তুমি একটু সাবধানে থেকো। খাবে এসো। আজ সকালে আমাদের নেতাদের সাথে নাগরের গভর্নর হাউসে গিয়েছিলাম। বড় হুজুরদের হেডকোয়ার্টারে আলিশান পরিবেশ, খানা পিনা আর মিটিং হলো সারাদিন।
আহ বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তা তো বুঝলাম, কিন্তু আসল খবরটা হলো, আসল খবর হলো যে কোনো দিন, যে কোনো মুহূর্তে মিলিটারি গোপালপুর চলে আসবে। নর্থ বেঙ্গল সুগার মিল পুরোপুরি আমাদের দখলে নেওয়া হবে। তারপর আর এদিকে জসিম ভাইও ঈশ্বরদীতে আমাদের বড় হুজুরের সঙ্গে দেখা করতে গেছে, সাথে কিছু রেডি নিয়ে গেছে। ওরা আবার কাল সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসছে। আমাদের লোকজন সব ধীরে ধীরে আবার সাহস ফিরে পাচ্ছে। যারা কিছুদিন আগে লুকিয়ে ফুকিয়ে ছিল, যেমন সরকার, মিয়া বক্সার, আলী মুর্তজা, আবার ফিরে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। যাই, বাকি কাজগুলো সেরে ফেলি। তুমি বদমাস বাঙালিদের দিকে একটু নজর রাখবে। ঠিক আছে, নজর থাকবে। রাত্রে খাওয়ার পরে এই পুকুর পাড়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। তোমাকে একটা কথা বলবো। বলো। গুলজার ভাইয়ের স্ত্রী ফিরোজা ভাবি সেদিন বলছিলেন আমাদের একটু সাবধানে থাকতে, পারলে মিল ছেড়ে চলে যেতে। ওনারাও নাকি মিল ছেড়ে গ্রামে চলে যাবেন। হ্যাঁ, তা তো ঠিকই। তোমার আর ছেলে মেয়েদের জন্য সেটাই মনে হয় ভালো হবে, কিন্তু ফিরোজা ভাবি বলছিলেন মিলের বিহারীরা নাকি কিছু একটা করার ষড়যন্ত্র করছে। মাসাদি ভাইয়ের কথা শুনে ফিরোজা ভাবি সেরকমই মনে হয়েছে। মাসাদি ভাই আর গুলজার ভাইয়ের সম্পর্ক যদিও খুব ভালো, তবুও মাসাদি ভাই নাকি বিহারীদের বিভিন্ন মিটিং এ নিয়মিত উপস্থিত থাকে। তিনি নাকি মিলের ম্যানেজার হতে চান। শোনো, সেনা কর্মকর্তারা আমাকে কথা দিয়েছে, মিল যদি ঠিকঠাক মতো চলে তাহলে তারা মিলের নিরাপত্তা দেবে। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চালু থাকুক, তারা সেটা চায়। তুমি চিন্তা করো না, আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছেন আমাদের তাই হবে। স্থানীয় সর্বস্তরের জনসাধারণের প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনাবাহিনীর ছত্রভঙ্গ হয়ে যাওয়া এবং মেজর রাজা আসলাম সহ কয়েকজন সেনা অফিসারের মৃত্যুর ঘটনার প্রায় 1 মাস পর ধীরে ধীরে স্বাধীনতা বিরোধীরা আবার সংগঠিত হতে শুরু করে। এই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ বেঙ্গল সুগার মিলের স্বাধীনতাকামী কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গোপালপুর বাজারের জনসাধারণের উপর নির্মম প্রতিশোধ নেওয়ার ষড়যন্ত্র করতে থাকে। 5 মে সকাল 10টা অবাঙালি ফুটবল খেলোয়াড় ঈদ মোহাম্মদ ইদুর ইন্ধন ও পরিকল্পনায় মেজর শেরওয়ানি, ক্যাপ্টেন মোক্তার ও মেজর উইলিয়ামের নেতৃত্বে ঈশ্বরদী থেকে একটি দল গোপালপুর বাজারে আসে। তৎক্ষণাৎ 7 জনকে গুলি করে হত্যা করে। এরপর অতর্কিতভাবে গোপালপুর চিনিকল আক্রমণ করে। চিনিকলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কিছু আর্মি সব লোকজনকে ধরে এনে সারিবদ্ধভাবে দাঁড় করায়, তারপর বসতে বলে, উপুড় হয়ে শুয়ে পড়তে বলে, অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। বুক পরা অবস্থায় পিঠের উপর দিয়ে ডাবল মার্চ করতে করতে শারীরিক নির্যাতন করে। আনোয়ারুল আজিমকে ধরে এনে হাঁটু গেড়ে বসতে বলে এবং গালাগালি করতে থাকে। मिलिर मालिक कौन है? আমি। तुम पाकिस्तान का दुश्मन को क्यों ट्रक और बंदूक दिया? আমি সেই সময় ছুটিতে ছিলাম, ট্রাক বন্দুক কোনো কিছু আমি দেইনি। ঝুট কে বলতা? সব সব বলতাম। আমি পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো আমি দেইনি। দেব খারাপ, বেঈমান, গাদ্দার। যদি কোনো অপরাধ করে থাকি আমি একা অপরাধী। চিলিকলের সাধারণ শ্রমিকদের ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার লোকদের কোনো দোষ নেই, তাদেরকে মেরো না। उस लेवल पर कोई कसूर नहीं, सब सुबह थे, सबको सब बात करूंगा, सब मंगल को मार डालूंगा। मेजर असलम को कौन मारा है? कौन मारा क्या? मेजर असलम के আমরা মারেনি। এই মিলের কেউ আসলামকে মারার সাথে জড়িত নয়। মেজর আসলামকে আইন অনুযায়ী থানায় পাঠানো হয়েছিল। এই মিলের কেউ তাকে মারেনি। তোমরা সবাইকে ছেড়ে দাও, ফায়ার করো, ফায়ার। হুজুর, এখানে মেরে জায়গাটা নষ্ট করার দরকার নেই হুজুর, পাশেই পুকুর আছে। ওকে, চলো।
সব কাটত। প্যারেড করো, লাগাও প্যারেড। চলো। আল্লাহ, আমার সন্তানদের তুমি হেফাজত করিও। বাবা শাহিন, শামীম, তোমরা মন দিয়ে লেখাপড়া করিও। মায়ের কথা অমান্য করিও না, মায়ের যত্ন নিও। তোমাদেরকে পিতার আদর, স্নেহ, ভালোবাসা কিছুই দিতে পারলাম না, কিন্তু মনে রেখো তোমাদের বাবা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, স্বাধীন মাতৃভূমির জন্য জীবন দান করেছে। তোমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবা। বিদায়, বিদায়, বিদায় পুত্র আমার, বিদায়। বাঁচাও।
পানি। जल्दी जल्दी इधर आओ और रसगुल्लों के बाटी चबा दो। नहीं नहीं बाबू, আমি পারবো না। ऐसा কথা না শুনলে তোকে জবাই করে দেব। তাড়াতাড়ি রসগুলোকে বাটি চাপা দে, নইলে যে বদল ছড়াবে। হে ভগবান, হে কি করি রে? বাবুদের তো কোনো দোষ ছিল না। বড় সাপ, বড় সাপ, এ কি হয়ে গেল? বড় সাপ, এ কি হয়ে গেল? কি হয়ে গেল?
কাছে এসে তোমাকে অনেক খুঁজলাম বাবা। থাকতে এখানে আমার সবচেয়ে আনন্দময় দিনগুলো কেটেছে। তোমার কাঁধে চড়ে নাট্যমঞ্চে নাটক দেখতাম, আর সেই মাঠে দাঁড় করিয়ে রাইফেলের আঘাতে তোমার কাঁধের হাড় ভেঙে দিয়েছে ওরা। তোমার কুলে চড়ে যে পুকুরে গোসল করতে নামতাম, সেই পুকুরের পানিতে তোমার শরীরের প্রতিটি রক্তবিন্দু মিশে আছে। সেই নাট্যমঞ্চ এখনো আছে বাবা, গোপাল পুকুর আজও আছে, সবই আছে, শুধু তুমি নেই বাবা। এখন আমার সবকিছু বিষাদ লাগে বাবা, বেঁচে থাকতে ইচ্ছে করে না আমার। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। মা জানতে চেয়েছিল তোমার কবর কোথায় দেওয়া হয়েছে, আমি কোনো উত্তর দিতে পারিনি বাবা। পরিচিত কেউ কিচ্ছু বলতে পারেনি বাবা। তোমার কবর তো সারা দেশের মাটিতেই আছে। প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, এই বাংলার প্রতিটি ধূলিকণায় তুমি মিশে আছো, থাকবে চিরকাল বাবা। ভালো থেকো, খুব খুব ভালো থেকো বাবা, খুব খুব ভালো থেকো, ভালো থেকো। দাম দিয়ে কিনেছি বাংলা,
আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে আমি দাম দিয়ে কিনেছি বাংলা 1757 সনে ভাইবা দেখে পড়বে মনে দাম দিছি লাশের মাঠে সাক্ষীরা আমি দাম দিয়ে কিনেছি বাংলা সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে 1857 সালে দাম দিছি ফের জানে মালে পিছন ফিরে চাইলে পরে 100 বছর কথা কিনেছি বাংলা ব্রিটিশ গেল সুইপা গেল জল্লাদেরই হাতে রে তারা মোদের খুন কইরাছে নানান অজুহাতে রে লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি পড়ছে ফাঁসি তবু না দুঃখেরই বাংলা তোমার আমার কারো হয় আমি দাম দিয়ে কিনেছি বাংলা 52তে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে বরকতেরা রক্ত দিছে বিশ্ব শুনে রে দিছি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী রক্তে বাংলা লাল কইরাছি এ কথা তো মিথ্যা নয় আমি দাম দিয়ে কিনেছি বাংলা পতাকা স্বাধীন দেখো উড়ছে পতাকা স্বাধীন দেখো উড়ছে পতাকা স্বাধীন দেখো উড়ছে পতাকা স্বাধীন মুক্ত পাখি আজ মেরেছে আঁখি মুক্ত পাখি আজ মেরেছে আঁখি নিঝুম নীল আকাশে দেখো উড়ছে পতাকা স্বাধীন দেখো উড়ছে পতাকা স্বাধীন দেখো উড়ছে পতাকা স্বাধীন
দেখো উড়ছে পতাকা স্বাধীন। দেখো বন্দি হাসে মুক্ত বাতাসে, চাঁদ হাসে নীল আকাশে, নীল আকাশে, নীল আকাশে। দেখো বন্দি হাসে মুক্ত বাতাসে, চাঁদ হাসে নীল আকাশে, নীল আকাশে, নীল আকাশে। দেখো শাপলা ফুটেছে আজ শহীদ সাগরে, শাপলা ফুটেছে আজ শহীদ সাগরে। পতাকা স্বাধীন, দেখো উড়ছে পতাকা স্বাধীন, দেখো উড়ছে পতাকা স্বাধীন, দেখো উড়ছে পতাকা স্বাধীন, দেখো উড়ছে পতাকা স্বাধীন। কৃষক হাসে তার ফসলের সাথে সবুজ সোনালি মাঠে, কৃষক হাসে তার ফসলের সাথে সবুজ সোনালি মাঠে। দেখো স্বাধীন পাখি স্বাধীন মানুষ স্বাধীন মাটি, দুর্জয় ঘাটি দুর্জয় ঘাটি দুর্জয় ঘাটি। দেখো স্বাধীন পাখি স্বাধীন মানুষ স্বাধীন মাটি, দুর্জয় ঘাটি দুর্জয় ঘাটি দুর্জয় ঘাটি। দেখো শহীদ মিনার আজ ঢেকেছে আকাশে, শহীদ মিনার আজ ঢেকেছে আকাশে। উড়ছে পতাকা স্বাধীন, দেখো উড়ছে পতাকা স্বাধীন, দেখো উড়ছে পতাকা স্বাধীন, দেখো উড়ছে পতাকা স্বাধীন, দেখো উড়ছে পতাকা স্বাধীন। মুক্ত পাখি আজ মেরেছে আঁখি, মুক্ত পাখি আজ মেরেছে আঁখি নিঝুম নীল আকাশে। দেখো উড়ছে পতাকা স্বাধীন, 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 দেখো উড়ছে পতাকা।